2 বছরের মাথায় ইয়াসিরের চাকরি হয়ে যায় এবং ফাইনালি পরিবারের সম্মতিতে আমাদের বিয়েটা হয়ে যায়। আমার জীবনে সবচাইতে খুশির দিন হয়ে যায় আমার বিয়ের দিনটা। আজকাল ভালোবাসে তো সবাই, কিন্তু মানুষটাকে পায় কয়জন? আমি পেয়ে নিজেকে সর্বোচ্চ সুখী দাবি করতে থাকি। বাবা মা চাইছিলেন আমি অন্তত আমার পড়াশোনাটা বাসা থেকেই করি, কিন্তু না, আমি বাসায় থাকলাম না, শ্বশুর বাড়িতে গিয়েই উঠলাম। নতুন নতুন সংসার, নতুন সব, খুব খুব ভালো লাগছিল। শ্বশুর বাড়ির সবাই কি ভালোটাই বাসে। সংসারের তালে আমার আবার ওদিকে পড়াশোনা পিছিয়ে যেতে থাকলো। ওরও ছুটি শেষ হয়ে আসছিল। ওর বাবাকে বলায় বাবা তো প্রায় সাথে সাথেই বললেন তোরা ঢাকায় যা, বন্ধ পেলে না হয় আসবি, লেখাপড়ার ক্ষতি করার তো দরকার নেই। ওর বাবা এই কথা বললেও আমি একটা জিনিস লক্ষ্য করলাম, মা ব্যাপারটা অতটা পছন্দ করলেন না। যাক, আমরা ঢাকায় চলে আসলাম। সব মোটামুটি ভালোই চলছিল আমাদের দুজনের ছোট্ট সংসার। আমার পড়াশোনা ওদিকে, ওর অফিস। বন্ধ পেলেই হুট করে চলে যেতাম রংপুরে। সুখ স্বাচ্ছন্দ্যই কাটছিল সময়। দেখতে দেখতে 2 বছর কেটে যায় আমাদের সংসারের। একদিন সকালবেলা খবর আসে বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, আমাদের যেতে হবে। আমরা তাড়াহুড়ো করে বেরুলাম। পথেই খবর এলো বাবা আর নেই। বাবা চলে যাওয়ার পর শোকের ছায়া নেমে এলো সংসারে। মা পাগল প্রায়। তাকে সামলাতে আমরা কয়েক মাস থাকার সিদ্ধান্ত নিলাম। আমার আব্বা আম্মা এসে বোঝাতো ওনাকে, মাঝে মধ্যে ওনার পুরানো বান্ধবীদের সাথে দেখা করাতাম। ওনার বান্ধবীদের সাথে দেখা করতে গিয়ে হয়তোবা বাড়ির বউদের নিয়ে আলোচনা হচ্ছিল। উনি সেদিন বাসায় এসে আমাদের ডেকে বললেন, বিয়ে তো হয়েছে মেলাদিন হইল, এটাই আসল সময় বাচ্চা কাচ্চা নেয়ার। পরে বয়স বেশি হয়ে গেলে তোর বউয়েরই কষ্ট হবে। আমি একদমই প্রস্তুত ছিলাম না এটা শোনার জন্য। আমার ক্যারিয়ার গড়ার সময় এটা, আমি মোটেই বেবি চাইছিলাম না। এটা সেটা বুঝিয়ে সেদিনের মতো ব্যাপারটা সামাল দেয়া গেল। কিন্তু ওর মাথায়ও ব্যাপারটা গেঁথে গেছিল বুঝি। ও আমাকে প্রায়ই ভাবতে বলতো, কিভাবে পরিস্থিতি সামলানো যাবে তার প্ল্যান করত। এর ওদিকে তো মা প্রতিদিনই বলতেই থাকলো। আমাদের সংসারে অশান্তি মূলত এই বাচ্চা ঘটিত তর্ক বিতর্ক নিয়েই শুরু হলো। একসময় আমিও ভাবলাম, স্বামী শাশুড়িকে নারাজ করি কেন? বাচ্চা তো দুর্বলতা না হয়ে শক্তি হতে পারে। আমি রাজি হয়ে গেলাম। আমার ক্লাস মিস যাচ্ছিল, বললাম ঢাকায় ফেরত যেতে। ওর মা ভাই বোনকে একা ছাড়তে পারছিল না। আমি বললাম আমাদের সাথে ঢাকায় নিয়ে যাওয়া হোক। কিন্তু না, আমার শাশুড়ি কিছুতেই যাবেন না ঢাকায়। ওনার সাজানো সংসার ছেড়ে নাকি ইট পাথরের শহরে এসে ওনার একদমই ভালো লাগবে না। অনেক বোঝালাম আমরা, কিন্তু আম্মা রাজি না। শেষে চাচা শ্বশুর বললেন তারা দেখবেন, কোনো সমস্যা নেই। প্রয়োজনে তাদের ছেলে আর ছেলের বউ এ বাড়িতে উঠবে। এখানে একটা কথা, চাচা শ্বশুরের ছেলের সাথে আমার একদিনও দেখা হয় না এর মাঝে, কারণ ছেলেটা ময়মনসিংহে জব করত, ও নাকি বদলি নিয়ে রংপুরে শিফট করতে চায় এখন। কথা ওটাই হলো, ওরাই আমাদের বাড়িতে থেকে সার্বিকটা দেখাশোনা করবেন। আমরা খুশিই হলাম। আরও একটা বছর গেল এভাবেই। আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, ওদিকে বেবি প্ল্যানও করছিলাম, কিন্তু চেষ্টা করেও কনসিভ করতে পারছিলাম না। মায়ের প্রেশার বেড়ে গেল, কিন্তু ও আমার পাশে ছিল। ডাক্তার দেখানো হলো, ডাক্তার কিছু টেস্ট দিল। নানা রকম বাজে চিন্তা আসছিল আমার মাথায়। একরকম উত্তেজনার বসে আমি পরদিন হসপিটালে গিয়ে খবর নিলাম একা একা। ডাক্তার আমার হাতে রিপোর্ট দিয়ে বলল, ইউ আর অ্যাবসলিউটলি ফাইন, ইউ ক্যান বি আর মাদার, বাট মেইন প্রবলেম তোমার হাজবেন্ডের মধ্যে। ও কখনো বাবা হতে পারবে না। আমি থমকে গেছিলাম এটা শুনে। কাতর হয়ে জানতে চাইলাম কোনো চিকিৎসা করানো পসিবল কিনা, কিন্তু ডাক্তার বলে দিল চিকিৎসা ফলপ্রসূ হবে না। আমি সারা রাস্তা ভাবতে ভাবতে আসছিলাম কি করা যায়। ব্যাপারটা জানলে ও খুব খুব কষ্ট পাবে। ঠিক করলাম এখন জানাবো না, কিন্তু ও তো রিপোর্ট চাইবে, কিছু তো দরকার। জানি না কেন আমি রিপোর্ট চেঞ্জ করানোর সিদ্ধান্ত নিলাম। ভাবলাম ওকে বলবো চিকিৎসা করালেই আমি সুস্থ হয়ে যাব, আর আমার একটা কনফিডেন্স ছিল আমি ও এই সংবাদ শুনলেও আমার হাত ছাড়বে না।
আমি ওটাই করলাম। রিপোর্ট বদলে দিলাম। ও রিপোর্ট হাতে পেয়ে নির্বাক হয়ে বসেছিল কতক্ষণ। তারপর আমাকে বলল সমস্যা নেই, আল্লাহ চাইলে হবে। মা ব্যাপারটা জানার পর খুব নারাজ হয়ে গেলেন। আমি আবার আমার পড়াশোনার দিকে নজর দিলাম। ও পূর্বের তুলনায় একটু চুপচাপ হয়ে গেছিল। মা কল দিলে ওকে আলাদা হয়ে কথা বলতে বলতো। আমার খারাপ লাগতো কিন্তু প্রকাশ করতাম না, কারণ আমার ওর ওপর আস্থা ছিল। যেই পড়াশোনার পেছনে এত কষ্ট করছিলাম আমি সেটার ফল পেলাম ফাইনালি। বিসিএস এ অ্যাডমিন ক্যাডারে হয়ে গেল। পোস্টিং হলো রংপুরেই। দারুণ খুশি হয়েছিলাম যে যাক, এখন শ্বশুর বাড়িতেই থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। ওর জব ঢাকায় থাকার কারণে ও থেকে গেল, আমি রংপুরে চলে গেলাম। আমার শাশুড়ি আমাকে আগের মতো পছন্দ করত না, ঠিক আমার সাথে তেমন কথাবার্তা বলতো না। আমি চেষ্টা করছিলাম সম্পর্ক সহজ করার, কিন্তু ওদিক থেকে সাড়া নেই। একটা ইন্টারেস্টিং কথা শুনবেন? আমার চাচা শ্বশুরের ছেলে কে ছিল জানেন? আমার সেই স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডটা। এত বছর পর ওকে দেখে আমি অবাক হয়ে গেছিলাম। ওর বউ আমার বান্ধবী নয়, অন্য মেয়ে। আমাকে দেখে ছেলেটা বলল, কি ভাবি চমকে গেলেন আমাকে দেখে? আগের কথা মনে রাখবেন না। বয়স কম ছিল, ভুল করে ফেলেছি, কিন্তু এখন আমারও সংসার হয়েছে। আমি পূর্বের কাজের জন্য অনুতপ্ত। ছেলেটা বললেও আমি কেন যেন বিশ্বাস করতে পারলাম না। একদিকে ভাবছিলাম না, হয়তো আসলেই ভালো হয়েছে, বউ বাচ্চা আছে, চরিত্র ভালো হতে পারে। আমার সিক্সথ সেন্স বলছিল ও আমার জন্য ক্ষতির কারণ হতে পারে। এর মাঝে আবার ইয়াসির অসুস্থ হয়ে গেল। গুরুতর অসুস্থ অবস্থায় ওকে হসপিটালে অ্যাডমিট করা হলো। জানা গেল ওর কিডনিতে প্রবলেম, রিপ্লেস করতে হবে। আম্মা আমাকে দোষারোপ করলেন। কেঁদে কেঁদে বললেন এই অলক্ষীটা আমার সংসার খেতেই এসেছে, না সন্তান দিতে পারে আর না সংসারী। আমি স্তব্ধ হয়ে গেছিলাম আম্মার কথা শুনে। ভালো খারাপ সময় সব সংসারেই আসে, তাহলে এটা নিয়ে আম্মা আমাকে কিভাবে দোষারোপ করতে পারেন? সব ঝামেলা আমাকেই পোহাতে হচ্ছিল। ইয়াসিরের কিডনি রিপ্লেসের জন্য ডোনার খুঁজছিলাম, অন্যদিকে মায়ের খারাপ কথা সহ্য করার মতো না, তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছিলাম। আল্লাহকে ডাকছিলাম খুব করে। আল্লাহ সহায় হলেন এবং ডোনার পাওয়া গেল। এ যাত্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো ইয়াসির। কিন্তু ওর ভেতর আমূল পরিবর্তন আসলো যেন। বাসায় সবসময় আম্মা আমাকে নিয়ে অভিযোগ করতে থাকলেন। ওর মন মস্তিষ্ক বিষিয়ে তোলার ছোট্ট প্রয়াস। বুঝতে পারছিলাম ওদের পরিকল্পনা ছেলেকে আরেকটা বিয়ে করানোর। আমি চুপচাপ ছিলাম। আমাদের ভালোবাসা পরীক্ষা করার সময় চলবে।